আমাদের সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম এনা পরিবহনের একটি বাসে করে। পাশের সিটে বসেছে একটা সুন্দরী রূপবতী মেয়ে। রাত তখন প্রায় 3টা। আমরা ভৈরবের কাছে আসছি। তখন আমি দেখলাম আমার পাশের সিটে বসা ঘুমন্ত মেয়েটার হাতের মধ্যে থাকা পার্সের চেইন খোলা, ভেতরে চকচক বেশ কিছু হাজার টাকার নোট। আমার দিকে তাকিয়ে হা হা করে তাকিয়ে আছে। ভালোবেসে ফেলছি, তাই চোখ সরাতে পারছি না টাকাগুলোর উপর থেকে। ভালোবাসার জিনিসকে কিভাবে আপন করে নিতে পারবো সেটাই ভাবছি গভীর মনে। মেয়েটা ঘুমে, সত্যি কি ঘুমে এটা ভাবতে লাগলাম আমি। রাত 3টা বাজে, সকলেই তো ঘুমাচ্ছে, আমারও ঘুম পাচ্ছে। তার মানে মেয়েটার ঘুমে থাকাটা অস্বাভাবিক নয়। কিন্তু এতগুলো টাকার নিরাপত্তাকে অবহেলা করে কেউ এভাবে ঘুমিয়ে যেতে পারে? আমার তখন সন্দেহ হচ্ছে, যদি ঘুমের বান করে সে চুর ধরার পরিকল্পনা করে। 2020 সালে এভাবেই একজনের টাকা মারতে গিয়ে গণধুলাই খেয়েছিলাম। সেই থেকে অনেকদিন যদিও চুরি করা ছেড়ে দিয়েছি, তবুও চুরিবিদ্যা একেবারে ভুলে যাইনি। মেয়েটা সত্যি ঘুমে থাকলে তার হাতের টাকাগুলো মারতে পারবো, সন্দেহ নেই। কিন্তু যদি সত্যি নির্গুমা থাকে, তাই আমি মেয়েটার ঘুমের গভীরতা পরখ করার জন্য মশা মারার চলে নিজের হাতের তাল দুটো মিলিয়ে টুসটা হাততালির শব্দ করলাম 2-3 বার। আরে বাহ, কেঁচু খুঁড়তে উঠে হাততালির শব্দ শুনে জীবাণু মেয়েটার হাত থেকে পার্সখানা পড়েই গেল নিচে। এইবার আর কে ঠেকায় আমায়? দেরি না করে এক পলক চতুর্দিকে ঘুমন্ত পরিবেশ অবলোকন করে চট করে এই পার্সখানা নিজের কাঁধ বেগে ঢুকিয়ে নিলাম। সিলেট থেকে আসার সময় দাঁড় হাওলাত করে আবির, আরমান আর ফাহাদ থেকে মোটামুটি 2000 টাকা এনেছিলাম। অনুমানিক হিসাব করে দেখলাম চুরি করে পার্সে কমসে কম 1600 টাকা থাকবেই। তাহলে দাঁড় সুদ করে আরো মোটামুটি 4-5 হাজার টাকা পাচ্ছি। গুড। আরো 1-2টা পকেট মারতে পারলেই একটা সাইকেল কেনার টাকা হয়ে যাবে। তাই আমি চারপাশের সকলের দিকে আরো একবার তাকিয়ে আরো কিছু অবহেলিত পার্স মানিব্যাগ আবিষ্কার করতে পারি কিনা দেখলাম। না, সুযোগ নেই। দেশে চুরের উৎপাত যে হারে বাড়ছে, তা থেকে সকলেই সচেতন হয়ে যাচ্ছে। তারপর আমি ঘুমিয়ে পড়ছিলাম কখন জানি না। বুড়ে একটা চিৎকার শুনে হঠাৎ ঘুম ভেঙে গেল। আমার টাকা, আমার টাকা, আমার পার্স। আমি তখন তটমত খেয়ে চোখ মুছে বললাম, কি হয়েছে, কি হয়েছে, চেঁচাচ্ছেন কেন? তখন সে বলল, আমার টাকার ব্যাগ চুরি হয়ে গেছে। ভেতরে অনেক টাকা ছিল, 8000 টাকা। চতুর্দিকে আমি তখন হা করে তাকিয়ে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে একটু ভয় পেয়ে গেলাম। 20 সালের গণধুলাইয়ের কথা বলিনি এখনো। তাড়াতাড়ি গলায় জোর দিয়ে বললাম, কি বলছেন? কি ব্যাগ কোথায় রেখেছিলেন আপনি? তখন সে বলল, ব্যাগ তো আমার হাতেই ছিল, রাতে ঘুমাতে গিয়ে আর পরে পাইনি। তখন আমি বললাম, এতগুলো টাকা ভর্তি ব্যাগ কেউ হাতে রাখে, বুকা নাকি? তারপর বেশ কিছুক্ষণ হই হুল্লোড়ের পর পরিবেশ মোটামুটি শান্ত হয়েছে। কিন্তু টাকার আফসোসে মেয়েটা তখনও থেকে থেকে মাথায় হাত দিচ্ছে। নিজেকে যথাসাধ্য সামলে দিয়ে আমিও একটু পরপর তাকে সমবেদনা জানাচ্ছি। এক পর্যায়ে কাঁদো কাঁদো মেয়েটা আমাকে বলেই ফেললো, ভাইয়া একটা কথা বলবো। আমি তখন বললাম, জি বলুন। তখন সে বলল, আমার কাছে আর একটা টাকাও নেই। আমি তখন বললাম, ইস, আপনি কেন যে টাকাটা হাতে রেখেছিলেন? তখন সে বলল, ভাইয়া এখন আমাকে একটা হেল্প করুন না, আপনার প্রেমিকা হলে করতেন না? আমি তখন মনে মনে বললাম, আরে বাহ, সেই তো, দেখি না কিছু হয়ে যেতে পারে কিনা। তখন আমি বললাম, জি জি বলুন, সমস্যা নেই। তখন সে বলল, ভাইয়া আসলে যেখানে যাচ্ছি সেই বাড়িতে কেউ নেই, সবাই থাকেন সিলেটে। টাকা চুরির বিষয়টা আম্মু আব্বুকে বললে আমাকে শেষ করে ফেলবে। তখন সে কি বলতে চাইছে আমি বুঝে ফেললাম আর বললাম, আসলে আমার কাছে তো খুব একটা বেশি পরিমাণে টাকা নেই, যা আছে তাও বন্ধুদের থেকে ধার করে নেওয়া। কি যে বলবো আপনাকে। তখন সে বলল, প্লিজ ভাইয়া মাত্র 1000-2 টাকা আমাকে দিন না, আমি আপনাকে কদিনের মধ্যেই দিয়ে দেব। আপনার বিকাশ নাম্বারটা দিন আর আমার নাম্বারটাও আপনি রাখুন। বিশ্বাস করুন টাকাটা আমি দিয়ে দেব আপনাকে। মেয়েটার করজোর আবেদন, মোবাইল নম্বরও দিতে চায়। আমি মুহূর্তেই মনে মনে হিসাব কষে দেখলাম, যদি 2000 টাকা দেই তাহলে আমার লাভ থাকছে 6000 টাকা। হাওলাত করা 2000 যদি আরমান আবিরকে সুদ করি, তাও লাভ থেকে যাচ্ছে 4000 টাকা। মেয়েটা আবার ফেরতও দেবে বলছে। একান্ত না দিলেও আমার লস নেই, সাথে বোনাস হিসাবে তার নাম্বারটাও পাচ্ছে, খারাপ না। আমি তখন থুতলাতে একটু চালাকি করে বললাম, আসলে দেখুন আমার তো আছেই 2500-এর মতো, তাও দাঁড় করে নেওয়া। টাকাটা দিয়ে দিলে আমার খুব ক্ষতি হয়ে যাবে। তখন সে বলল, বিশ্বাস করুন আমি আপনাকে ফেরত দিয়ে দেব, বিপদটা তো আপনার সামনেই ঘটেছে, একটু দয়া করুন না ভাইয়া। ধরে নিন আপনার গার্লফ্রেন্ড চেয়েছে, দিতেন না? পরপর 2বার গার্লফ্রেন্ড শব্দটা উচ্চারণ করতেই টাকাটা না দিয়ে থাকতে পারলাম না। হাসি মুখ করে বললাম, না না, আমার গার্লফ্রেন্ড নেই। আচ্ছা, আপনি যেহেতু বিপদে পড়েছেন আমি টাকাটা দিতে পারি, তবে যথাসময়ে টাকাটা না পেলে আমার ক্ষতি হয়ে যাবে। তখন সে বলল, আপনি নিশ্চিত থাকুন, টাকাটা আমি কদিনের মধ্যেই দিয়ে দেবো আপনাকে। আমি তখন একটা মিষ্টি হাসি দিয়ে প্যান্টের ডান পকেট থেকে দাঁড় করে 2000 টাকা মেয়েটাকে দিয়ে দিলাম। মেয়েটাও যথেষ্ট বিনয়ী হয়ে কৃতজ্ঞতা প্রদর্শন করে নিজের মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে তাকে মিস কল দিতে বলল, যাতে করে আমার নাম্বারটাও সেভ করে নিতে পারে। তারপর জার্নি শেষের পথে মেয়েটার সাথে টুকিটাকি 2-1 কথা বললাম। জানলাম তার নাম সুমাইয়া। আমার মতে সে সিলেটে থাকে, গ্রামের বাড়ি বেড়াতে যাচ্ছে। নিজের পরিচয়ও দিলাম তাকে। কথা বলতে বলতে এক সময় গন্তব্যস্থলে এসে গেল। বিদায় সম্ভাষণ শেষ করে যে যার পথে পা বাড়ালাম। খুশি মনে নাচতে নাচতে আর লাভের হিসাব করতে করতে আমার হঠাৎ মনে পড়লো পকেটে বাংটি টাকা নাই।
নোটও যা ছিল মেয়েটাকে দিয়ে দিয়েছি। আমি তখন কাদের ব্যাগ হতে চুরি করা পার্স হাতিয়ে নিয়ে 1000 টাকার একটা নোট বের করে নিলাম বাংটি করব বলে। মেয়েটা রাতে হয়তো আমাকে কল দেবে, আস্তে আস্তে কথা হবে, প্রেম হবে। আজ তার পার্স হাতিয়েছি, এরপর তার সব সম্পত্তি নিজের করব, তাকে বউ বানিয়ে। লাল নীল কল্পনা করতে করতে মনের হরসে দোকানে গিয়ে ঢুকলাম টাকা ভাঙ্গাতে। তারপর টাকা হাতে নেওয়া মাত্রই দোকানি কিনা দেখে দমক দিল জুড়ে, আরে মিয়া জাল টাকা দেন, আপনার সাহস তো কম না, এই ওনারে ধরেন সবাই কে কে আছে। তারপর দোকানের চিৎকারে চারপাশে মানুষ জড়ো হয়ে গেল মিনিটেই। আকাশ থেকে পড়লাম আমি, মুহূর্তেই মাথা গরম হয়ে গেল। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বললাম, কি বলছেন আপনি, পাগল নাকি? টাকা মারার দান্দা করছেন, এক্ষুনি দেখাচ্ছি আপনাকে আমি কে। আমি তখন রক্ত ওঠা মাথায় পকেট থেকে মোবাইলখানা বের করে চোখ লাল করে আত্মরক্ষার জন্য ভয় দেখিয়ে বললাম, পুলিশের নাম্বারটা যেন কত। সঙ্গে সঙ্গে এই মোবাইলে মেসেজ এলো, চুরিয়ে নিল 8000, লাভ তবুও 2000। কেমনে কি কন্ত স্যার টুকি। প্রিয় অর্থমন্ত্রী, আপনি ফেসবুক স্ট্যাটাসের উপর ট্যাক্স বসান। বিভিন্ন ধরনের স্ট্যাটাসের জন্য বিভিন্ন ধরনের ট্যাক্স, যেমন হ্যালো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ, আমি জিপিএ 5 পেয়েছি। এই জাতীয় স্ট্যাটাসের জন্য 5 টাকা ট্যাক্স আরোপ করা যেতে পারে। ঘুম আসে না একা জেগে রই। এই জাতীয় স্ট্যাটাসে 2 টাকা করে ট্যাক্স। যারা লাইক দেবে তারাও বাদ পড়বে না, তাদের দিতে হবে 1 টাকা করে। বন্ধুরা আমি নতুন ড্রেস কিনেছি, ভালো লাগলে লাইক দাও। এই জাতীয় স্ট্যাটাসের জন্য 10 টাকা এবং নতুন ড্রেসের দামের উপর আরো 5% ট্যাক্স। কোনো সেলিব্রিটির সাথে সেলফি তুলে পোস্ট করলে ওই সেলিব্রিটির বাৎসরিক আয়ের উপর 2% ট্যাক্স প্লাস যিনি পোস্ট দিয়েছেন তাকে 50 টাকার ট্যাক্স দিতে হবে। এতে রাজস্ব আয় যেমন বাড়বে তেমনি সেলিব্রিটিরাও মুক্তি পাবেন অবাঞ্ছিত সমস্যা থেকে। লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। এই জাতীয় কমেন্টের উপরে নগদে 100 টাকার ট্যাক্স করুন। চিকন পিনের চার্জার হবে। এই ধরনের কমেন্ট অথবা স্ট্যাটাসের জন্য একটি চার্জারের দামের সমপরিমাণ ট্যাক্স দিতে হবে। যেসব স্ট্যাটাসের শেষে আমিন না লিখে যাবেন না জাতীয় লাইন থাকবে, সেই সব স্ট্যাটাসের জন্য কোনো পয়সা দিতে হবে না। তবে যারা আমিন লিখবে তারা প্রত্যেককে 2 টাকা করে ট্যাক্স দেবে। একই করলেন নুসরাত ফারিয়া ভিডিও শো। এই জাতীয় স্ট্যাটাস এবং লিঙ্ক শেয়ারের জন্য 10 টাকা ট্যাক্স। শুধু তাই নয়, যারা এই স্ট্যাটাস শেয়ার করবে তাদের 20 টাকা করে ট্যাক্স দিতে হবে। যারা লাইক দেবে তাদের দিতে হবে 5 টাকা। ফেসবুক লাইভ ভিডিওতে গান গাইলে প্রতি মিনিটের জন্য 1 টাকা করে দিতে হবে। লাইভে এসে কবিতা আবৃত্তি করলে প্রতি সেকেন্ডের জন্য দিতে হবে 2 টাকা। বিপ্লবী বন্ধুরা, সমাজবাদী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এই জাতীয় স্ট্যাটাসের উপর $1 সমপরিমাণ ট্যাক্স দিতে হবে। এবার 21 বই মেলায় আমার একটি নতুন বই আসছে। এই জাতীয় স্ট্যাটাসের জন্য বইয়ের দামের 50% ট্যাক্স। রেস্টুরেন্টে গিয়ে খাবারের ছবি সহ চেক ইন দিলে খাবারের দামের উপর 2% ট্যাক্স। ট্রাভেল টু পটুয়াখালী লিখে প্লেনের সাইন দিয়ে স্ট্যাটাস দিলে সদরঘাট টু পটুয়াখালী লঞ্চ ভাড়ার উপর 1% ট্যাক্স। নোয়াখালী বিভাগ চাই লিখে স্ট্যাটাস দিলে কোনো ট্যাক্স দিতে হবে না। তবে এই স্ট্যাটাসে যারা লাইক দেবেন তারা 1 টাকা করে সরকারকে দেবেন। সরকার বিরোধী স্ট্যাটাস দিলে $5 ট্যাক্স এবং টেকা আন্টির নুডলস নিয়ে স্ট্যাটাস দিলে 1 প্যাকেট নুডলস এর সমপরিমাণ ট্যাক্স। জাস্ট এই কয়েকটা বিষয়ের উপর ট্যাক্স ধরলে সরকার টাকা রাখার জায়গা পাবে না।